প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না পালিয়ে গণভবনে থাকতেন আর দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যদি গৃহযুদ্ধ শুরু হতো তাহলে কেমন ভয়াবহ পরিস্থিতি হতে পারত। আজ ঠিক তেমনই এক পরিস্থিতির উপর ভিত্তি করে নির্মিত সিভিল ওয়ার নামের মুভির কাহিনীটি আপনাদের দেখাবো। এই মুভিতে একজন প্রেসিডেন্টকে কিভাবে গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তা দেখানো হয়েছে। এই মুভি দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে আজ বাংলাদেশের অবস্থা কি হতে পারত। চলুন এই সিনেমার গল্পে ডুব দিয়ে দেখি কি ঘটেছে সেই কাল্পনিক যুদ্ধে। মুভি শুরু হয় গৃহযুদ্ধে জর্জরিত আমেরিকার প্রেসিডেন্টের একটা ভাষণ দিয়ে। টেক্সাস, ক্যালিফোর্নিয়া সহ বেশ কিছু রাজ্য নিজেদের স্বাধীন ঘোষণা করে আলাদা সরকার গঠন করেছে। আমেরিকা তিনটি পক্ষে বিভক্ত ছিল সেই সময়: সরকারপন্থী, ওয়েস্টার্ন ফোর্স এবং আর্মি। সরকার এই বিদ্রোহীকে দেশদ্রোহিতা হিসেবে ঘোষণা করে যুদ্ধ ঘোষণা করে। ফলে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। অসংখ্য আমেরিকান নাগরিকের মৃত্যু হয়। একটি বড় বিদ্রোহীকে পরাজিত করার পর প্রেসিডেন্ট টিভিতে এসে জয়ের আশ্বাস দেন। ওয়ার ফটোগ্রাফার লি স্মিথ টিভিতে প্রেসিডেন্টের ভাষণ শুনছিলেন। পরের দিন তাকে নিউ ইয়র্কের রাস্তায় যুদ্ধের খবর সংগ্রহ করতে যেতে হবে। তাই সেদিন রাতে লি দ্রুত ঘুমিয়ে পড়ে পরের দিনে ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নেয়। পরের দিন সকালে লি এবং তার কলিগ জো নিউ ইয়র্কের রাস্তায় যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যায়। তারা দুজনে বার্তা সংস্থা রয়টার্সের জন্য কাজ করত। লি গাড়ি থেকে নেমে তার ক্যামেরায় বিদ্রোহীদের বিক্ষোভ আর মিছিলের ছবি তুলতে থাকে। এটা দেখে জো তার গায়ে একটা জার্নালিস্টের কোট পরিয়ে দেয়। লি যখন এই সবকিছু ছবি তুলছিল তখন সেখানকার পুলিশের সাথে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছিল। সেখানে লি একজন তরুণ সাংবাদিককে ছবি তুলতে দেখে, যে কিনা ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়। লি দ্রুত মেয়েটিকে একটি পাশে সরিয়ে নেয়। তারপর সেই মেয়েটিকে তার নিজের জার্নালিস্টের কোট পরতে বলে, কারণ সাংবাদিকদের গায়ে এই কোটগুলো পরা থাকলে পুলিশ আর বিদ্রোহীরা তাদের সাধারণত আক্রমণ করে না। হঠাৎ তাদের পেছন থেকে তারা এক তীব্র বিস্ফোরণের শব্দ শুনতে পায়। লি দ্রুত মেয়েটিকে নিয়ে গাড়ির পেছনে বসে পড়ে। এই বিস্ফোরণের কারণে তাদের আশেপাশে সবকিছু একদম লন্ডভন্ড হয়ে যায়, কিন্তু গাড়ির পেছনে থাকার কারণে লি আর সেই মেয়েটি বিস্ফোরণ থেকে বেঁচে যায়। এই হামলা ছিল বিদ্রোহীদের করা একটি আত্মঘাতী বোমা হামলা, যার মাধ্যমে তারা প্রচুর মানুষকে হত্যা করে। আকস্মিক এই ঘটনায় লি আর জো একদম হতবাক হয়ে যায়। তাদের আশেপাশে প্রচুর মৃত এবং আহত মানুষ পড়েছিল। লি তখন ছুটে গিয়ে সেই লোকগুলোর ছবি তুলতে থাকে। লি আর জো অফিসে ফেরার পর তাদের সঙ্গে দেখা হয় সিনিয়র জার্নালিস্ট স্যামির সাথে। লি আর জো তাদের সিনিয়র হিসেবে স্যামিকে নিজের মেন্টর হিসেবে মানে, তাই তারা প্রায় স্যামির সঙ্গে দেখা করত। স্যামি তাদের অনেক পুরনো ম্যানেজার এবং অভিজ্ঞ একজন জার্নালিস্ট ছিল। যাই হোক, দেখা করার পর লি স্যামিকে জানায় সে আর জো মিলে একটা দারুণ পরিকল্পনা করেছে। তারা দুজনে সরাসরি ওয়াশিংটন ডিসিতে গিয়ে স্বয়ং প্রেসিডেন্টের সাক্ষাৎ নিতে চায়। তাদের কথা শুনে স্যামি অবাক হয়ে যায়। সে বলতে থাকে, তোমরা কি মারা পড়তে চাও নাকি? ইউএস মিলিটারি হোয়াইট হাউসের আশেপাশে কোনো সাংবাদিককে দেখতে পেলেই সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলবে। স্যামি তাদের দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও লি আর জো সেখানে যেতে চায়, কারণ যুদ্ধের এই সময় প্রেসিডেন্টের সাথে একটি সাক্ষাৎকার তাদেরকে অনেক বিখ্যাত করে তুলবে। এই সময়টাতে প্রেসিডেন্টের একটা সাক্ষাৎকার নেওয়া মানে পুরো ক্যারিয়ার তাদের সেট হয়ে যাবে। স্যামি যখন বুঝতে পারে যে লি আর জো তাদের পরিকল্পনা থেকে পিছু হটবে না, তখন সেও তাদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্যামি তাদের সাথে শুধুমাত্র ওয়েস্ট ভার্জিনিয়া পর্যন্ত যাওয়ার কথা দেয়, কারণ সেখানে বর্তমান গৃহযুদ্ধের একটা যুদ্ধক্ষেত্র অবস্থিত, আর স্যামি সেটা যুদ্ধের প্রতিবেদন লেখার জন্য অনুসন্ধান করতে চায়। এসব কথাবার্তা তারা একটি হোটেলে বসে আলাপ করছিল। এই হোটেলটা নিউ ইয়র্কের একটি বিখ্যাত হোটেল, যেখানে যুদ্ধের সময় অনেক সাংবাদিক অবস্থান করছিল। লি আর জো তাদের কথাবার্তা শেষ করে যখন স্যামি তাদের রুমের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদের সঙ্গে দেখা হয় গতকালের সেই মেয়েটির সাথে, এবং এই মেয়েটির নাম ছিল জেসি। জেসি লিকে জানায় সে তার একজন অনেক বড় ফ্যান এবং তার মতো যুদ্ধের ফটোগ্রাফার হতে চায়। তার সাথে পরিচিত হওয়ার পর লি তাকে একটা জার্নালিস্ট কোট কিনে নিতে পরামর্শ দেয়। এর পাশাপাশি যুদ্ধের এই সময় হেলমেট ছাড়া বাইরে যেতে নিষেধ করে। এসব কথা বলে লি তাকে বিদায় জানিয়ে সেদিনের মতো হোটেল রুমে চলে যায়। পরের দিন সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসে লি দেখতে পায় তাদের গাড়িতে স্যামি এবং জেসি একসঙ্গে বসে আছে। বোঝাই যাচ্ছে যে জেসি তাদের সাথে যাওয়ার জন্য হয়তো বায়না ধরেছে। তবে জেসিকে দেখে লি প্রচন্ড বিরক্ত প্রকাশ করে, কারণ এই ছোট্ট মেয়েটিকে নিয়ে তারা কোনোভাবে ঝুঁকি নিতে পারবে না। তাই সে জোকে এই ব্যাপারে জানাতে গেলে জো উত্তর দেয় গতকাল রাতে জেসি তাদের সঙ্গে যোগ দিতে চেয়েছে, তাই জো আর স্যামিও এমন একজন জুনিয়র ফটোগ্রাফারকে সুযোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। লি তখন জোকে বলে সে আমাদের সঙ্গে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তাকে আমরা 10 দিনের বেশি সময় ধরে নিয়ে যেতে পারবো না, কারণ এই অল্প বয়সে এত ঝুঁকিপূর্ণ জায়গায় আমি তাকে নিয়ে যেতে চাই না। নিজের কথা মেনে নিয়ে জো, লি, স্যামি, জেসি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেয়। ধীরে ধীরে ওয়াশিংটনের দিকে তারা যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর একটা গ্যাস স্টেশন দেখতে পায় লি আর জো।
স্টেশন দেখে তারা তাদের গাড়িতে তেল ভরার সিদ্ধান্ত নেয়। যেখানে গাড়ি থামানোর পর তাদের সাথে কিছু বন্দুকধারীদের দেখা হয়। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে আসলে লি তাকে বলে, আমরা শুধুমাত্র আমাদের গাড়ির ট্যাঙ্ক ভর্তি করতে এসেছি। লোকটা তাদের কাছে জ্বালানি পারমিট চাইলে লি তাকে বলে, আমার কাছে কোনো জ্বালানি পারমিট নেই, তবে আমরা আপনাদেরকে মূল দামের চাইতেও দামি কিছু দিতে চাই। লি যখন তাদেরকে 300 কানাডিয়ান ডলার দিতে চায় তখন এই লোকগুলো খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ যুদ্ধ চলাকালীন সময়ে আমেরিকান ডলারের দাম এতটাই কমে গিয়েছিল যে কোনো বিদেশি মুদ্রা আমেরিকান ডলারের চাইতে অনেক বেশি মূল্যবান হয়ে গিয়েছিল। অন্যদিকে জেসি হঠাৎ গ্যাসের স্টেশনের পেছন দিকে হাঁটা শুরু করে। জেসি আসলে কিছু একটা দেখে সেটি অনুসন্ধান করার জন্য যেতে চায়। সে যখন ওইদিকে যাচ্ছিল তার পিছু পিছু আরো একজন বন্দুকধারী লোক তাকে অনুসরণ করতে থাকে। লি সেটা দেখতে পেয়ে নিজেও তাদের পিছু পিছু যায়। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় দুজন লোককে এই লোকগুলো উপরে বেঁধে ঝুলিয়ে রেখেছে। তাদেরকে এতটাই মারধর করা হয়েছে যে তাদের মুখ থেতলে তাদের মুখের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। লি, জো আর জেসি এই অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। লি খুব শান্তভাবে লোকগুলোকে জিজ্ঞেস করে এই লোকগুলোকে কেন তারা এইভাবে বেঁধে রেখেছে। তখন লোকটা জবাব দেয়, লোকগুলো এই গ্যাস স্টেশনে চুরি করতে এসেছিল আর শাস্তি হিসাবে তাদের 2 দিন ধরে এখানে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। লোকটা জেসিকে জিজ্ঞেস করে, যদি তোমাকে 2টি পছন্দ দেওয়া হয় তাহলে তুমি কোনটা বেছে নিবে? আমি এই লোকগুলোকে এখানে গুলি করে মেরে ফেলবো, অথবা আরো কয়েকদিন তাদেরকে অনেক ভয়ানক মারধর করব। বলো তুমি কোনটা চাও? এই কথা শুনে জেসি এতটাই ভয় পেয়ে যায় যে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। লি এই পরিস্থিতি একটু ভালো করার চেষ্টা করে এবং হঠাৎ করে লোকটাকে সেই দুজন ভুক্তভোগীর সঙ্গে পোজ দিতে বলে। এমন অফার পেয়ে ওই লোকটা রাজি হয়ে যায় আর খুব সুন্দরভাবে পোজ দেয়। লি খুব সুন্দরভাবে তাদের কয়েকটা ছবি তুলে নেয়। এদিকে ছবি তোলা শেষ করে জেসি যখন গাড়িতে উঠে বসেছিল তখন ভয়ের চোটে কাঁদতে থাকে। জেসি বলে ওঠে সে তার জীবনে এদের মতো ভয়ানক মানুষ আর কখনোই দেখেনি। লি তখন বলে, একজন যুদ্ধের ফটোগ্রাফার হতে হলে তোমাকে ঠিক এমনটাই হতে হবে। এই ধরনের যুদ্ধে দুর্বল মনের মানুষদের কোনো জায়গা নেই। লিয়ের ধমক খেয়ে জেসি একদম চুপচাপ হয়ে যায় আর সে কথা দেয় এমন ভুল সে আর কখনোই করবে না। অনেক পথ পাড়ি দেওয়ার পর লি হঠাৎ গাড়ি থামিয়ে জেসিকে নিয়ে একটা ভাঙ্গা হেলিকপ্টারের ছবি তুলতে নামে। জেসি জানতে চায় লি কি তার উপরে রাগান্বিত কিনা। লি বলে সে রাগান্বিত নয়, শুধু একজন কিশোরীকে যুদ্ধে নিয়ে এসে সে একটু চিন্তিত ছিল। তারা আবার যাত্রা শুরু করে এবং একটি পরিত্যক্ত রেল লাইনের ধারে রাত কাটায়। দূর থেকে অনেক গোলাগুলির শব্দ ভেসে আসছিল, তাই তারা গাড়ির ভেতরেই ঘুমায়। পরের দিন তারা একটা ভয়াবহ যুদ্ধের সাক্ষী হয়। জেসি অনেক সাহস করে সেই সব যুদ্ধের ছবি তুলতে থাকে, এমনকি গণহত্যার দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলে জেসি। ওয়াশিংটনের দিকে যাওয়ার পথে তারা একটা শরণার্থী শিবির দেখতে পায়। লি এবং জেসি একে অপরের সাথে খাবার ভাগ করে খায়। তাদের মধ্যকার দূরত্ব অনেকটাই কমে আসে। জেসি লিয়ের সাংবাদিকতা জীবন সম্পর্কে জানতে চায়। লি জেসিকে তার সম্পর্কে সেরকম কোনো কিছু বলে না। পরের দিন তারা একটা শহরে পৌঁছায় যেখানে যুদ্ধের কোনো প্রভাবই ছিল না। দোকানের একটা মেয়ে তাদেরকে বলে যে তারা যুদ্ধ সম্পর্কে জানে, কিন্তু যুদ্ধকে উপেক্ষা করে তারা তাদের জীবনকে উপভোগ করতে চায়। তারা আবার যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা একটা পুতুলের স্তূপ দেখতে পায় এবং একটি মৃতদেহ দেখে তারা সেখানে থেমে যায়। হঠাৎ তাদের উপর গুলি চালানো শুরু হয়। জো এবং জেসি একটা ট্রাকের আড়ালে গিয়ে লুকিয়ে যায়। জো স্নাইপারকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞেস করে তারা এখানে কেন বা কার পক্ষ হয়ে যুদ্ধ করছে। স্নাইপার বলে তারা নিজেরাও জানে না যে কেন তারা লড়ছে, অন্য দিক থেকে গুলি আসছে, এই জন্য তারা গুলি করছে। তারা আবার গাড়িতে উঠে যায়। হঠাৎ আরেকটি গাড়ি তাদের পাশে আসে। গাড়িতে আছে টনি এবং বয়, দুজনেই কিন্তু সাংবাদিক ছিল। বয় চলন্ত গাড়িতে লিয়ের গাড়িতে ঢুকে পড়ে। জেসি এমনটি দেখে সে নিজেও এটি করতে চায়। জেসি বয়ের গাড়িতে চলে যায়। বয় জেসিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর তারা বয়ের গাড়ি খুঁজে পায়, কিন্তু গাড়ির দরজা খোলা দেখে তারা একটু চিন্তিত হয়ে যায়। তারা জেসি এবং বয়কে খুঁজতে বের হয়। তারা দেখতে পায় জেসি এবং বয়কে কিছু স্থানীয় মিলিটারি ধরে নিয়ে যাচ্ছে। তারা তাদেরকে একটা গণকবরের পাশে হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। লি ছবি তুলে এবং জেসিকে বাঁচানোর চেষ্টা করে। স্যামি এই কাজ করতে তাকে নিষেধ করে, কিন্তু লি এবং জো মিলিটারিদের কাছে যায়। তারা বলে তারা হচ্ছে সাংবাদিক, কিন্তু কমান্ডার তাদের কথা শুনে বিশ্বাস করে না এবং বয়কে সেখানে গুলি করে হত্যা করে। টনি ভয়ে কাঁদতে কাঁদতে বলে যে সে হংকং থেকে এসেছে। মিলিটারি তাকেও গুলি করে হত্যা করে। তারা লি, জো এবং জেসিকে হত্যা করতে যাবে, ঠিক সেই সময় স্যামি গাড়ি নিয়ে সেখানে চলে আসে এবং কমান্ডারকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে ফেলে। তাদেরকে এই যাত্রায় সে বাঁচিয়ে নেয়। তারা গাড়িতে উঠে পালিয়ে যায়। একজন মিলিটারি তাদের গাড়িতে গুলি চালায়। স্যামি আহত হয়ে যায় এবং পরে সে মারা যায়। তারা স্টারলিভে পৌঁছায় এবং স্যামির মৃত্যুতে শোক প্রকাশ করে। জো জানায় ওয়েস্টার্ন ফোর্স ওয়াশিংটন ডিসির কাছাকাছি চলে গিয়েছে এবং তাদেরকে খুব দ্রুতই প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে হবে। তারা হোয়াইট হাউসের দিকে রওনা দেয়, যেখানে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। জেসি অনেক সাহস করে সব ছবি তুলতে থাকে। জেসিকে বাঁচাতে গিয়ে লি গুলিতে আহত হয় এবং সে মারা যায়। জেসি অনেক সাহস করে লি এর ছবি তুলে নেয়।
বিদ্রোহীরা হোয়াইট হাউসে ঢুকে প্রেসিডেন্টকে খুঁজে পায়। জো এবং জেসি সেখানে ঢুকে পড়ে। জো প্রেসিডেন্টকে একটি শেষ কথা বলার সুযোগ দেয়। প্রেসিডেন্ট তাকে বাঁচানোর জন্য অনুরোধ করে। জো এই কথাটিকে শিরোনাম হিসেবে ব্যবহার করে। বিদ্রোহীরা প্রেসিডেন্টকে হত্যা করে এবং জেসি সেই মুহূর্তের ছবি তুলে। আজকের সিনেমার কাহিনী আমাদের নিজের দেশের বর্তমান অবস্থাকে নিয়ে অনেকটাই ভাবায়। যদি হাসিনার সরকার পালিয়ে না যেত তাহলে দেশে হয়তো গৃহযুদ্ধের মধ্য দিয়ে যেতে হতো। একটা গৃহযুদ্ধ দেশের জন্য কতটা ভয়ানক হতে পারে তা হয়তো এই মুভির কাহিনী দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।